Okay, 1, 2, 3. কি অবস্থা সবার? বৈশাখের সাজে চলে এলাম। সবাইকে শুভ নববর্ষ। আবারও শুরু করছি আমাদের নতুন আরও একটা ব্লগ। তো বৈশাখ উপলক্ষে আমরা একটু ভর্তা ভাতের আয়োজন করেছি, সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলেই আর কি করা, আর সাজানোর দায়িত্বটা আমি নিয়েছি। আমাদের বাসায় হচ্ছে, তাই হচ্ছে আমার ব্লগটা ভাবলাম যে এখন যেহেতু রেডি আছি শুরু করা যাক। তবে সেই শুরু থেকে কিভাবে কি করলাম, সাজালাম, গোছালাম সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি রেডি আছি, অনামিকাও চলে এসছে। তো এখন বাকিরা এলে পরে মাটির যেই হচ্ছে জিনিসপত্র রেডি করে রেখেছি, যেগুলোতে খাবার দাবার সার্ভ করব, তো সবাই মিলে সেগুলো আর কি রেডি করে এরপরে হচ্ছে বাইরেও কিছু রেডি করার আছে, সেগুলো আর কি বাইরে দিব। তো এরপরে এই তো আমাদের বৈশাখের আনন্দের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক। বাঙালিদের সবার প্রিয় একটা হচ্ছে কি বলে উৎসব বলা চলে আমাদের। তো সেটাই এখন শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। চলুন। কি অবস্থা সবার? এখন তো ওয়েদার চেঞ্জের কারণে ঘরে ঘরে আবার অনেকেই অসুস্থ। আমাদের ঘরে একই অবস্থা, সবাই ঠান্ডা লাগিয়ে বসে আছি। আমার কথা শুনেই হয়তো বোঝা যাচ্ছে পুরা গলা ভার হয়ে আছে, নাক অবস্থা খারাপ শ্বাস করতে। তো যাই হোক, সকাল সকাল আমাদের একটা বেড চলে এসছে। আমাদের বেডটা আরেকটা আর কি বেড নতুন নিয়েছি, বেডটা আর কি পরিবর্তন করব রুমের জন্য। তো এক্সাইটমেন্ট আমার জামাইয়ের জন্য আর ওয়েট করি নাই, নিজেই খুলে নিয়েছি। ওই যে বড় একটা পোকা পোজ দিছো তুমি ছবি তোলার জন্য। একদিকে বৈশাখের আয়োজন করতে হবে, তার মধ্যে আবার আমাদের এই বেড সহ অন্য রুমের আরো ফার্নিচার এসছে। তো এগুলো এখন সেট না করলেই না এই কাজের মধ্যে। হেল্প করবে? Push it, push it, push it. খুবই সিম্পলের মধ্যে বেডটা, বাট আমার অনেক পছন্দ হয়েছে। তো এই রুমের যে বেডটা সেটা আমরা অন্য রুমে দিব, যদিও সেটার জন্য সাথে আরও নতুন ফার্নিচার কেনা হয়েছে, তো সেগুলোর সাথে সেট করব। তো সিয়ারার জন্য আমরা যে সেট আপটা দিয়েছিলাম রুমে, সেটা এখন পর্যন্ত পরিবর্তন করছি না। ভাবছি যে আরও কয়েকদিন আমি রাখবো, কারণ আসলে ওর আরও ছোটোবেলাটা আমি খুবই মানে মিস করি, যে কারণে হচ্ছে আর কয়েকদিন রেখে এরপরে এই সেট আপটাও চেঞ্জ করে ফেলবো। নাইট নাইট। এদিকে তাকাও একটু। ঘাস কাটা শব্দ শুনলেই সিয়ারার একটু বের হতে হয়, তাদের সাথে একটু মানে হাসে, একটু দেখে, এটাই সে এনজয় করে।
আমি সব সময় কাজের মধ্যে আরও কাজ বের করি। এই যে আমি নতুন আরেকটা অলিভ ট্রি অর্ডার করেছিলাম, সেটাও এসছে। তো সেটা এখন সেট করে হচ্ছে আমাদের বড় যেই ডাইনিং টেবিলের কর্নারটা ওখানে দিব। আগে যে তাল গাছটা ছিল ওটা এখন ওখান থেকে সরিয়ে ফেলবো আর কি। আর আমাদের হচ্ছে ওই টেবিলের যে ওয়ালটা অপর পাশে সেটার কালারটাও চেঞ্জ করেছি। তো এখন একটু আর কি নতুনত্ব চলে এসছে। অনেকদিন তো ওই কালারফুল হচ্ছে ওয়ালটা ছিল, তাই ভাবলাম একটু চেঞ্জ করা যাক। কালারটা দেখলে ব্ল্যাক মনে হলেও এটা কিন্তু ডার্ক গ্রেটা আর কি। প্রত্যেক বৈশাখে দেখা যায় যে আমি মাটির হাঁড়ি পাতিলের কালেকশন আরও বাড়াই। তো এবার আরও দুটো সেট আমি কিনেছিলাম এটার সাথে, কিন্তু সেই দুটো পুরাই ভেঙে এসছে, যেটা আমাকে এখন রিটার্ন করতে হবে। বাট এই বাকি যেই দুটো আছে এই দুটো এখন আমি রেডি করে নিয়েছি। আমি যেভাবে রেডি করব এভাবে কিন্তু রান্না করলেও হাঁড়ি আর ভাঙবে না। এভাবে আর কি রেডি না করে নিলে দেখা যায় যে রান্নার সময় কিন্তু অনেক সময় ফেটে যায়। তো আমি যেটা করি হচ্ছে পুরা একদিন আমি পানিতে ভিজিয়ে রাখি, মানে এরকম এক হাঁড়ি পানি দিয়ে রাখি, সেটার মধ্যে আবার লিড সহ লিডের মধ্যেও পানি দিয়ে দিই, কারণ লিডও তো দেয়া হয় রান্নার সময়। তো এরপরে পরের দিন হচ্ছে আমি যেটা করেছি, পানিটা ফেলে দিয়ে ভালো করে একটু মুছে নিয়ে এরপরে লিড সহ পুরো একদম অয়েল মাখিয়ে নিয়েছি। রান্নার যেই তেলটা না সেটা মাখিয়ে নিলেই হবে একদম পাতিলের, মানে হাঁড়ির ভেতরে বাইরের অংশে একদম পুরাটাতে একদম লিড সহ হচ্ছে অয়েল মাখিয়ে নিয়ে আমি ওভেনে হচ্ছে 400 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের মতো শুধু হাঁড়ি বেক করেছি আর কি, গরম করে নিয়েছি। প্রিহিট করার কোনো দরকার নেই। এরপরে বের করার পরে হাঁড়িগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হতে হবে, এরপরে আবারও পানি দিয়ে আমি হচ্ছে 45 মিনিটস থেকে 1 আওয়ার রাখলেও কোনো সমস্যা নেই। রাখার পরে মানে হাঁড়ির নিচ থেকে একটু দেখবেন যে হাঁড়ির নিচে পানির যে বুদবুদ অনেক সময় থাকে না, পানি যে ঘেমে ওঠে, সেরকম যদি ঘেমে না ওঠে তবে একদম হচ্ছে আপনার মাটির হাঁড়ি রেডি। এরপরে পানিটা ফেলে জাস্ট মুছে নিয়ে আপনি খাবার সার্ভ করেন বা রান্না করেন, এতে করে কোনো সমস্যা হবে না, যেটা আমি করে থাকি। কোনো এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আমি মাটির হাঁড়ি কীভাবে আর কি যত্নে রাখি, তো এর জন্য শেয়ার করলাম। তো আমি হচ্ছে ঝুড়িতে ফুলগুলা রেডি করে রেখেছি। এবার যেভাবে সাজাবো তাতে হচ্ছে ঝুড়ির মধ্যে ফুল আগে সেট করতে হবে, এরপরে হচ্ছে ব্যাকড্রপে ওগুলো সেট করতে হবে, যে কারণে আগে ওই ঝুড়ির ফুলগুলা রেডি করলাম। তো ফুলগুলা রেডি করার পরে দেখি যে আমার ব্যাকড্রপ হচ্ছে আমার আর্টসের সাথে ফিট হচ্ছে না, যে কারণে আবার আরেকটা আমাকে অর্ডার করতে হয়েছে। পুরা এত কম সময় ছিল, মানে তারপরেও মানে ওভারনাইট যেটা আর কি ডেলিভারি দেয় সেরকম দিয়েছিলাম। আর্টসটা রেডি থাকলে আসলে আমার প্রেশারটা একটু কম পড়তো, আমার আগেই দেখা উচিত ছিল একদম শেষ সময়ে। তো এখন কিছু করার নেই, আজ আস্তে আস্তে প্রায় সন্ধ্যার পরে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমার আর্টসটা সাজিয়ে রাখা লাগবে। আগামীকালই হচ্ছে আমাদের কিন্তু বৈশাখ। কিচেনটা রেডি করার পরে এরপরে ছিল আমার বাকি বিফ রান্নার। তো বিফটা বসিয়ে দিয়ে এরপরে আমি এই যে পুরা ব্যাকইয়ার্ড একদম পাতা পড়ে ভরেছিল সেগুলো ক্লিন করে রেখেছি, যাতে আমার হাজব্যান্ডের হচ্ছে পাওয়ার ওয়াশ দিয়ে ক্লিন করতে একটু সুবিধা হয়, প্রেশারটা কম পড়ে। সে সময়ে হচ্ছে আমার ব্যাকড্রপটা অনেক ঝামেলা দিল, মানে যেহেতু চেয়েছিলাম একদিন আগে আমি ব্যাকড্রপ একদম রেডি করে রাখবো, সেটা আর পারি নাই। তো ওই ডালাগুলা সাজিয়ে এরপরে আমার হচ্ছে আর একদিন ওয়েট করতে হয়েছিল। তো ওটা আস্তে আস্তে আজ রাত হয়ে যাবে, এরপরে রাতে যে কটাই বাজুক আমার তার মধ্যে সাজিয়ে ফেলতে হবে, যেহেতু আগামীকাল আমাদের বাসায় সবাই আসবে বৈশাখে, তো তার আগে তো রেডি করতেই হবে। তো এটাতে আমাকে খুব বেশি আর কি প্রেশার দিচ্ছিল। তো বাকি সময়টা মানে দুপুর থেকে
বাকি যেই সময়টা ছিল ভাবলাম যে এই সময়ে আমি এখন কিচেনটাও রেডি করে ফেলি। আর হচ্ছে আমার ভাগে ছিল গরুর মাংসটা রান্নার, এটা আমাদের একটু পটলাকের মতোই হচ্ছে আর কি, তো সেটাও রান্না করে নিয়েছি। আর এরপরে এই যে রাতের বেলা আসার পরে আমি প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত একা একা পুরো ব্যাকড্রপ সেট করেছি। অলরেডি আমার জামাই হচ্ছে সে টায়ার্ড, সে ব্যাকইয়ার্ড ক্লিন করে অবস্থা তার খারাপ, এমনিতেও তারও একটু স্বাস্থ্য খারাপ যাচ্ছে, তো এই জন্য ওকে আর ডাকলাম না। সবাই বলে আমি অনেক গুছানো অনেক পরিপাটি, সেগুলোর পেছনে আসলে অনেক খাটনি আছে। আমি বলবো এত বেশি পরিপাটি না হওয়াই ভালো, নিজের উপর দিয়ে অনেক কষ্ট যায়। তো এখানে এই যে দেখেন আমি কি পরিপাটি, যে আমি পেপারে লিখে রাখি কোন ডিশে কোন সার্ভিং ডিশে কোন খাবার যাবে, কারণ দেখা যায় অনেক কাজের মধ্যে না আর খেয়াল থাকে না। তো এই লেখাগুলা থাকলে হয় কি একদম সুন্দরভাবে পরিপাটিভাবে আপনি ওই জিনিসগুলাতেই সেই খাবারগুলাই সার্ভ করতে পারবেন। আর এটা করে থাকি যখন একদম অনেক বেশি কিছুর আয়োজন থাকে তখন, যাতে আর কি এলোমেলো না হয়। হ্যাঁ একটা আগাই দাও। ইভেন এটাই না, আমার নোটেও আলাদা করে লেখা থাকে কোন খাবার কোন সার্ভিং ডিশে যাবে। রাতের বেলায় তো অনেক কিছু রেডি করে রেখেছিলাম ব্যাকড্রপ সহ, তো ব্যাকড্রপটা ঘরের মধ্যে বসে আর সেট করতে পারি নাই, ওটা আমাদের গ্যারেজে বসেই করতে হয়েছে, কারণ গ্যারেজ থেকেই ওটা অপর পাশ থেকে এরপরে আমাদের ব্যাকইয়ার্ডে আনতে হবে, কারণ ওটা এত উঁচু যে ঘরে সেট করলে ডোর থেকে আর বের হবে না। তো এখন এই যে 11:30টার দিকে চলে এসছে, এগুলো সেট করছি। তো এরপরে সবাই যখন আসবে সেট করার পরে আমিও রেডি হতে চলে যাব। এখন আমার ভাত রান্নার আছে বাকি, তো সেটা রান্না করে এরপরে আর কি রেডি হয়ে যাব। তাই তো বৈশাখের আয়োজন আমার সাজানো, যেহেতু আমি শেয়ার করি আপনাদের সাথে আমার ডেকোরেশন ভিডিওগুলা, অনেক আপুরাই পছন্দ করেন আমার আইডিয়াগুলা, তো এজন্যই শেয়ার করা। মানে সেই শুরু থেকে কিভাবে আমি সব কিছু রেডি করি, কিভাবে কি করি না করি, অনেক কিছু আর কি আইডিয়াও পাওয়া যায় এগুলা থেকে। এই যে কেমন হলো আমার সাজানো বৈশাখ উপলক্ষে। বাইরে সব রেডি করে রেখে এখন হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। আর পানি ভাতটা আমি রাতেই কিছু হচ্ছে ভাতে পানি দিয়ে দিয়েছিলাম, গতকাল দুপুরের রান্না ভাতে, কারণ আগের দিন পানি দিয়ে না রাখলে রাতের বেলা তখন সেই পানি ভাতের আর কোনো স্বাদ থাকে না। তো এই তো সিয়ারাকে রেডি করে দিয়ে এরপরে আমিও শাওয়ার দিয়ে রেডি হয়ে নিলাম। এই তো যদিও আমি পারি এইভাবে পড়তে, তারপরেও অনামিকা যেহেতু এসছে সে আবার পুরাই মানে শাড়ি পরে খুবই ঝটপট আর অনেক সুন্দর করে, তো ওই আমাকে হেল্প করলো। তো যাই এখন নিচে দেখি কি অবস্থা, বাকিরা এখন অবশ্য আসে নাই। তাকাও, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। অনামিকা এসে ও মাছ ভাজা যেটা করে নিয়ে এসেছিল সেটা এখন সার্ভ করে দিচ্ছে। তো এবার যে যেটা এনেছে আমি তাকে দিয়েই সেগুলো সার্ভ করিয়ে নিয়েছি, কারণ আর আমার কোনো এনার্জি নাই এখন। সমস্যা না, ওইখানে আসুক সবাই। আল্লাহ আমার তো এটা এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে, আমি তোমার একদিন চুল এরকম কাটি কোনো মতে আর কি যে এইখানে দাও, আমি এখানে হাই মামি, কাজ আমি করছি আপু, সে আমি ক্রেডিট নিব না। হ্যাঁ কারণ আজকে আমিই করছি সব, ক্রেডিট নিব না, ইটস ফাইন। আপু এই স্টাইলে পড়ছে সুন্দর লাগতেছে, বলতেছে ঠিকভাবে পড়ছি না কেমনটা হইছে অন্য শেলটারে দিছি কিটা না না ঠিক আছে ঠিক আছে লেফট সাইডে যা চলে আমার একটু বৈশাখে এরকমের বাঙালি স্টাইলে পড়তেই ভালো লাগে। আপু এগুলো কি আর মামিকা ইয়া বানাইছে আরে তাহলে শাড়ি শাড়ি পরে শাড়ি পরে বলতেছে মামি আমার গুড গার্ল, মানে আজকে রাতে কি গাড়িতে ভাইয়া ওই পুডিং দেখি কোথাও দিতে চাচ্ছ না, এই বাইরে থাকবে, এইটা বাইরে যাবে না।
খাবার দাবার সবকিছু পরিবেশন করার শেষ। সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে, যদিও আমার কিচেনটা অত সুন্দর না। কিচেনটা সুন্দর হলে এই পরিবেশনে আরো বেশি সুন্দর লাগতো দেখতে। এখন আমার মনে হচ্ছে আমাদের কিচেনের কালারটা পরিবর্তনের সময় এসছে। আমরা বাড়িটা কেনার সময় আসলে এত বেশি তাড়াহুড়ায় ছিলাম যে ওভাবে অত কিছু সবকিছু মিলিয়ে কেনা হয় নাই। তারপরেও নিজেদের মতো করে অনেক কিছু আমরা আর কি করে নিচ্ছি। তো এই তো কিচেন ভর্তি শুধু দেশি খাবার দাবারে ভরপুর। সব রান্না এখানে, হ্যাঁ মাঝখানে। রেডি? এটা কি ছিল? জাস্ট ক্লিপ শুরু করা আর কি। তারপর আমি তুলতেছি। ওকে, মাথায় সে ফোকাস হবে না। 1 2 3। সুবিধা ক্যামেরা ম্যানের জন্য অনেক সুবিধা। ওকে, ওয়ান মোর। 1 2 3 ক্লিক। ওয়ান মোর। ওকে, 1 2 3 ক্লিক। ওকে, এখন নিয়ে যাও। হ্যাঁ Okay, 1 2 3. গাজি, গাজি তুমি পাশে একটু দাঁড়াও না, এখন সুন্দর একটা ফ্রেম আসবে। এই যে এই যে সবাই আসতে আসতে মানে একসাথে হতে আমাদের প্রায় বেশ ভালো সময় লেগেছিল। যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই হচ্ছে মোটামুটি ঝটপট সবাই মিলে ঝেলে ছবি তুলে এরপরে সরে যাই, যাতে যে যার মতো ছবি তুলতে পারে। তো আসলে এটাই হচ্ছে আনন্দ, যে অনেক কষ্টের পরে যখন সব কিছু একদম সুন্দরভাবে হয় সেটাই আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমার জামাই সবসময় বলে যে তুমি কেন এত কষ্ট করো, শুধু শুধু নিজের উপরে প্রেশার নাও, অসুস্থ হয়ে যাও। কিন্তু আমার কাছে যেটা অনেক ভালো লাগে, যদিও সে জানে এটার কি উত্তর হবে সেটাও জানে, তারপরেও প্রত্যেকবারই একই আর কি প্রশ্ন করে। এই যে যখন দেখি যে সবাই আসে, খুব এনজয় করে, সবার আপ্যায়ন ঠিকভাবে হয়েছে কিনা সেটা আমি যখন নিশ্চিত হতে পারি, সেই আনন্দটা আমার এই কষ্টের কাছে আসলে কিছুই না। হ্যাঁ, সিগনেচার পোজ সবার। হ্যাঁ, মোয়া খাও, ভাত খাও, যা খুশি খাও। কাঁচা মরিচ নাকি? ওটা তো শুকনা মরিচ। বলে কি কাঁচা মরিচ? কি করতেছে? দাঁড়া আসতেছি, একটুখানি দেখো। এবারে বৈশাখ করার আমার মোটেই ইচ্ছা ছিল না, তারপরেও সবার মোটামুটি আবদার রাখার জন্যই আমার করা। যেটা হয়েছিল যে ঈদের পরে পরেই আমার একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স ছিল টানা 14 ডেজের, যেটা আমাকে অনেক বেশি উইক করে ফেলে। আরও হচ্ছে সাইড ইফেক্টও আমার হয়েছিল, পুরাই ভালো অসুস্থতা গিয়েছে এর মধ্যে। তো তারপরেও অনামিকা, বন্যা, অনন্যরা ধরলো যে বৈশাখ করতেই হবে, যে কারণে আর কি
করা। আর যেহেতু বৈশাখের হাঁড়ি পাতিল আমার বাসায়, যদিও ওরা বলেছিল যে ওদের যে কোনো বাসায় করলেই হবে, কিন্তু বৈশাখের হাঁড়ি পাতিল ছাড়া ওই আমেজটা আর থাকে না। তো যে কারণে বললাম যে না, কষ্ট হলেও আমাদের বাসায়ই করি এবার। তো ভালো লেগেছে, সবার সাথে অনেক এনজয় করেছি। আর একসাথে হলে বাচ্চারা যে এনজয়টা করে একদম দেশের মতো, যে ওরা একটা ভাইবস পায়, এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। ভাইয়া নাকি ডায়েট করে। হ্যাঁ, বৈশাখের জন্য সব মাপ পুরাই। ডাল ভর্তা, আমরা একটু পান্তা ভাত খাবো। আচ্ছা, ওই পানির বোতল আপনি কিছু খান নাই? বৈশাখ পুরা এই কদিন মানে বৈশাখের জন্য কত প্রস্তুতি ছিল। তো বৈশাখ অবশেষে শেষ আমাদের, সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে, ছবি তুললাম, অনেক মজা হচ্ছে। তো সবাই এখনও আছে, বাচ্চারা প্লে করে বাইরে, সবাই আড্ডা দেয়। তো ভাবলাম এখন আর শাড়ি চুড়ি নিয়ে থাকা যাচ্ছে না, এখন আমি একদম চেঞ্জ করে তারপরে হচ্ছে সবার সাথে আড্ডা দিব। তো এই ছিল আজকের মতো আমাদের ব্লগ। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।